তোমার কি ওই কার্ভ গুলো পড়া হয়েছে? হ্যাঁ করছি। পারতেছো? হ্যাঁ ওকে, ঠিক আছে। আজকে একটা কার্ভ দেখি যেটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধর আচ্ছা তোমাকে বললো যে স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা হচ্ছে সোমবার দিন বাড়ি যাব। সোমবার দিন বাইরে যাবে, আসবো কখন? আসবো যে ঈদের দিন বুধবারে। অনেক আগে চলে যাচ্ছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা আমাদের নেই। ওই গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখি আমি রবিবার যদি, আমি তো আজ কালকে ঢাকা যাচ্ছি, তো রোলে রবিবারে চলে আচ্ছা আসবো। রবিবার যদি আসতে পারি হ্যাঁ তাহলে রবিবার একটা টাইমে তোমাকে পড়াই দিব আর কি। ঠিক আচ্ছা আছে, এরপর বন্ধ দিয়ে দেবো আর কি, এরপর হ্যাঁ কোরবানের পর মানে এরপর কোরবানের পর পড়াবো একটা বার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আমি রবিবার দিকে চেষ্টা করবো। যদি আমি ঢাকা থেকে আর্লি চলে আসতে পারি তাহলে আর সোমবার কখন যাবা? জি, সোমবার কখন যাচ্ছ? সোমবারে সকালে সকালে সকালে। সকালে চলে যাবে না? সকালে পড়ার সুযোগ নেই? হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমি রবিবার চেষ্টা করবো। রবিবার পারলে রবিবার পড়াবো, ঠিক আছে। আচ্ছা তাহলে ঈদের পরে এসেই ফার্স্ট থেকে পরীক্ষা দিই। চ্যাপ্টার 5 আর কোনটা? 5 আর 8 এর উপরে। চ্যাপ্টার 5 আর 8 এর উপর আছে। ঠিক আছে, ঈদের পর, ঠিক আছে। জি ওকে, জি আমি যেটা বলছিলাম যে আমি তো নরমালি ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে পারবো না ইজিলি। হ্যাঁ করতে পারবো, তাই না? জি কোনো পারবো। সমস্যা নেই এটাতে। বাট যদি তোমাকে বলে ভি ভার্সেস, এটা যদি বলে এভাবে যদি লিখে দেয় টি ডিগ্রি সেলসিয়াস যদি নাই, জি তাহলে কি হবে? মানে আমার এখানে থাকবে ভি, আর এখানে রাখতেছে আমার টি ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তা জি আমরা তো নর্মালি জানি যে ভি সমানুপাতিক টি, তাই না? এখানে টি টা আমার কেলভিন না? হ্যাঁ আবার আমরা জানি কি কেলভিনকে আমি যদি সেলসিয়াস নিয়ে যাই তাহলে কি হবে? টি প্লাস 273 না? জি চিন্তা করো, বলতে পারবো? হ্যাঁ পারবো বলতে। তাহলে এটা এরকম না, ওয়াই সমানুপাতিক এক্স প্লাস সি না? দেখো ওয়াই তে ভি হচ্ছে আমার ওয়াই, টি যেগুলো সেটা এক্স না আমার, আর হ্যাঁ 273 এটা কনস্ট্যান্ট না? তাহলে ব্যাপারটা সেরকম হবে, হ্যাঁ ঠিক আছে। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ বুঝছি। মানে ওয়াই সমান যদি ভি সমান টি যদি সিম্পল মূল বিন্দুগামী হবে, হ্যাঁ কিন্তু আর কি যদি এখানে সি প্লাস সি কনস্ট্যান্ট চলে থাকার আসছে, কারণে। হ্যাঁ, হুম। তাহলে তুমি আমাকে পি ভার্সেস টি ভার্সেস কি এঁকে দাও তো। জি স্যার। পি ভার্সেস টি ভার্সেস, এটা কি আঁকতে পারবা? হ্যাঁ পারবো। অ্যাসাইনমেন্ট গুলো করতেছো কলেজে কি এখন স্থগিত অ্যাসাইনমেন্ট? না আবার খুলে দিস মানে কালকে থেকে আবার দিবে বলছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো একটু যত্ন করে লিখিও, বুঝছো? আচ্ছা 21 ব্যাচের তো তোমার অ্যাসাইনমেন্টের উপর যদি এইচএসি না হয় অ্যাসাইনমেন্ট থেকে নাম্বার দিবে, মার্কিং করবে বলছে। হ্যাঁ। হবে। পারছো? না স্যার। সেম তো, বি সমানুপাতিক তি না, তো হ্যাঁ পিও সমানুপাতিক তি না, চাপি হলো রেনর চাপ, এটা জানো না? বা হ্যাঁ পিভি,
পিভি গুলো এনআরটি, এখানে আমার বি হচ্ছে আমার সেই ব্র্যাকেট আর বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে পি সমান কে ইন্টু টি, পি সমান আমাদের কি, তাই না? তাহলে তো সেম হবে। সেম আর কি, এটা তো বললাম সেম না, বি সমান টি, তাহলে কি পি সমান তাহলে এটাই হবে সেম, এরকম আর কি, ঠিক আছে, সেম তো, জি 273 হবে। ওকে, আচ্ছা জি তার থেকে আরেকটা কোশ্চেন আসছিল, দেখি তো। ওটা হচ্ছে আমরা তো ভিটি জানি মূল বিন্দুগামী না, হ্যাঁ ভি টি, তিনটা কার্ভ দেওয়া আছে বুঝছো, তো এটা এটা পি1 একটা চাপ কনস্ট্যান্ট থাকে না পিটি কার্ভে, ভিটি কার্ভে হ্যাঁ চাপ কনস্ট্যান্ট থাকে, পি বলো সবচেয়ে কনস্ট্যান্ট, মূল সংখ্যা সব পি, কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ ধরলাম যে এটা পি1 কনস্ট্যান্ট চাপে এই কার্ভ পাচ্ছ, পি2 চাপ করলে এই চাপ এই কার্ভ পাবা, পি3 চাপে এই কার্ভ পাবা, ঠিক আছে। জি জি কোয়েশ্চেন হচ্ছে তোমাকে বলছে যে পি1 পি2 পি3 মধ্যে কে বড় কে ছোট, মানে ওই অর্ডারটা বের করতে, হ্যাঁ তাহলে এরকম অর্ডার বের করার জন্য তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে একটা লম্বা আঁকবো আমি, ঠিক আছে, জি সুন্দর একটু লম্বা আঁকবো আমি, ওকে, লম্বাগুলো এখানে জি ছেদ করলো, এখানে ছেদ করলো, এখানে ছেদ করলো, ঠিক আছে না? জি দেখো তুমি এই লম্ব ছেদ করার কারণে দেখো তোমার এই টেম্পারেচারটা, দেখো তিনটা বিন্দুর টেম্পারেচার আমাকে সেম হয়ে গেছে না, দেখো তো, হ্যাঁ তিনটা বিন্দুর টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল না, এই কনস্ট্যান্ট এই হ্যাঁ টেম্পারেচারটা, এই মানটা, হ্যাঁ এটা হ্যাঁ যে এই মানটা, এটা যে এই মানটা, এটা যে এই মানটা, তাই না? হ্যাঁ টি যখন কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে টি কনস্ট্যান্ট হলে আমার কি ভি এর সমানুপাতিক কি হয়, 1/p না? 1/p হয় হ্যাঁ তাহলে দেখো তো এই যখন কনস্ট্যান্ট যখন পিটি চাপের জন্য আমার ভি কত, এটা পিটু চাপের জন্য ভি হচ্ছে এটা, ভি1 চাপের জন্য হ্যাঁ ভি হচ্ছে এটা না, তাহলে এটাকে আমি ভি1 বলি, এটাকে ভি2 বলি, এটাকে ভি3 বলি, ঠিক আছে, তাহলে তো ভি1 হ্যাঁ সবচেয়ে বড় না, এই কার্ভে যদি আমি V1 বড় হ্যাঁ হ্যাঁ এরকম না, হ্যাঁ তাহলে পি কি উল্টানো সম্পর্ক না ব্যস্তানুপাতিক, পি আর ভি, হ্যাঁ ব্যস্তানুপাতিক তার মানে সম্পর্ক তাহলে কি হবে, তাহলে ভি1 ছোট, এটা হবে না, হ্যাঁ হবে, এই আর জি কি, এভাবে বুঝতে তাহলে পারছি বের করবো, ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে এভাবে তোমার টি দিয়েও আসতে পারে, ভি দিয়েও আসতে পারে, অনেকভাবে আসতে পারে, বুঝছো, জি তাহলে সবসময় কার্ভ এঁকে আগায় ফেলবে আর কি, ঠিক আছে, মানে কার্ভ বলতে লম্বা এঁকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটা টপিকে যাই আমি, দেখি, ধরো আমরা কি জানি নর্মালি, আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা কি জানি, পিভি করলে কি হয়, এনআরটি হয় না, এনআরটি হ্যাঁ ঠিক আছে। তো আমরা আবার এসটিপিতে কি জানি, প্রেশার আর টেম্পারেচারটা মান দেয় দিয়ে জানা, হ্যাঁ ঠিক আছে। তো ধরো এসটিপির জন্য আমার এসটিপিতে ভি আইডিয়াল সমান ধরো এটা হচ্ছে না, জি মানে এখানে পি এসটিপিতে পি এর মান বসাবা, টি এর মান বসাবা, প্রেশার আর টেম্পারেচার ফিক্স করে হ্যাঁ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভি আইডিয়াল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাট তোমার রিয়েল কেসের জন্য, ঠিক আছে, রিয়েল কেসের জন্য তোমার এই পিভি জি সমান 9 এনআরটি হবে, এক্স্যাক্টলি সমান সমান হয় না, বুঝছো। হ্যাঁ আচ্ছা তাহলে ধরো পিভি যদি, মানে ধরো এটা এভাবে বলতেছে, আমি ধরো পিভি বাই এনআরটি কত, 1 না, হ্যাঁ পিভি বাই এনআরটি তাহলে হচ্ছে রিয়েল 1 আইডিয়াল 1 না, বাট হ্যাঁ এখানে রিয়েল গ্যাসের জন্য পিভি বাই এনআরটি 1 হয় না, বুঝছো, 1 থেকে বড় হয় অথবা 1 থেকে ছোট হয়, বাট 1 হবে না,
ওকে, আচ্ছা। তাহলে এই জি। মানটাকে তাহলে যে মানটা পাবো এই রেশিওটাকে আমার বলা হয় জেড, বুঝছো? এটা হচ্ছে হ্যাঁ, কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট কিন্তু আমি বিভিন্ন গুণাঙ্ক বলি, ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? বিভিন্ন গুণাঙ্ক বলা যায় হ্যাঁ, না? সেরকম এখানে এই জেডটা কেমন হ্যাঁ বলা হবে? বলা যায়, বলা যায়। সংকোচনশীলতা গুণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ জি, যেকোনো গ্যাসের পিভি বা এনআরটির রেশিওটাকে আমার সংকোচনশীলতা গুণাঙ্ক বলা হবে। সংকোচনশীলতা গুণাঙ্ক যদি 1 হয় তাহলে সেটাকে আমি বলতে পারবো আইডিয়াল গ্যাস, হ্যাঁ, ঠিক আছে? আর রিয়েল জি, গ্যাসের জন্য আমার পিভি বাই এনআর মানে এই ভি যে ভি আইডিয়ালটা পাবো এখানে ক্ষেত্রে সেটা পাবো না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে হুম, ক্ষেত্রে আমি কি পাবো? পি বাই এনআরটি ভি রিয়েল সমান সমান জেড ইন্টু কত? এনআরটি, ওয়েট, পিভি ইকুয়াল টু এনআরটি, আমি এটা তো ভুল লিখছি, তাই না? এনআরটি বাই পি হবে না? বুঝতে পারছি আমি কি হ্যাঁ, ভুল লিখছি, ঠিক আছে? এনআরটি বাই পি হবে তো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এনআরটি বাই পি, ভি রিয়েল ডেট, হুম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বুঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, মানে আমি বোঝাচ্ছি এটাই যে মানে আসলে রিয়েল গ্যাসের ক্ষেত্রে ওটা সংকোচনশীলতা হ্যাঁ, সংকোচন গুণাঙ্ক দিয়ে গুণ করলে সমান হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আবার যাতে যে এনআরটি বাই পি এই টার্মটাকে আমি আবার কি ভি আইডিয়াল লিখতে পারি না? হ্যাঁ, পারি। তাহলে আল্টিমেটলি আমি আসলে কি বলবো জানো? ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইকুয়াল টু জেড, ইকুয়াল দ্যাট। এটা বলতে হবে। মানে আমি এসটিপি তে ধরো এসটিপি তে নিলাম। এসটিপি তে আমি আইডিয়াল গ্যাস কত সেটা দেখলাম। আর রিয়েল গ্যাস কত আয়তন হয় সেটা দেখলাম। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, দেখার পরে যদি আমি এই যে রেশিওটা আসবে সেটা হচ্ছে আমার জেড ওভার ওভাবে বের করা যাবে। আচ্ছা, ওকে? হুম, তাহলে প্রথম কথা হ্যাঁ, সংকোচনশীলতা গুণোত্তরের ডেফিনিশনটা কি হবে? যেকোনো গ্যাসের ক্ষেত্রে তোমার পিভি এবং এনআরটি এটার অনুপাতকে বলা হবে সংকোচনশীলতা গুণাঙ্ক। এটাকে দুইভাবে লেখা যায়, হইতে পারে সেটা জেড সমান তাহলে পিভি রিয়েল লিখে আনে, পিভি রিয়েল বাই এনআরটি, অথবা ভি রিয়েল বাই ভি আইডিয়াল ইকুয়াল টু জেড। ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে জেড এর মানের উপর জি, ডিপেন্ড করে সংকুচিত গ্যাস, প্রসারিত গ্যাস এবং আদর্শ গ্যাস তিনটা ভাবে ক্লাসিফাই করা যায়। যদি তোমার জেড এর মানটা তিনটা মান হতে পারে, হয় 1 থেকে ছোট হতে পারে, অথবা 1 থেকে বড় হতে পারে, অথবা আচ্ছা, 1 এর সমান হতে পারে, তাই না? আচ্ছা। 1 হতে পারে, হ্যাঁ। হ্যাঁ। 1 যদি হলে আদর্শ গ্যাস। হ্যাঁ, 1 হলে তো আদর্শ গ্যাস, তুমি নিজে বুঝতেছো 1 হলে আইডিয়াল গ্যাস। বাট যদি 1 থেকে ছোট হয় তাহলে এটাকে আমি বলবো সংকুচিত গ্যাস। হ্যাঁ, ঠিক আছে? যদি জেড 1 থেকে বড় হয় জি, তাহলে বলবো প্রসারিত গ্যাস। ওকে? আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আসলে বলতে পারবো তাহলে কোন একটা বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, মানে ওই বাস্তব গ্যাসগুলো রিয়েল গ্যাসটা আদর্শ গ্যাস হতে কতখানি বিচ্যুত, ডেভিয়েটেড, ঠিক আছে? ওটা আমি এই জেড থেকে বলতে পারবো। মানে ধরো তুমি এভাবে চিন্তা করো, ধরো একটা রিয়েল গ্যাসের, যেভাবে বলি, ধরো একটা রিয়েল গ্যাসে তোমার ইয়ে আসছে, জেড আসছে ধরো 1.7, ঠিক আছে? আর একটা ধরো হ্যাঁ, আসছে 2, ঠিক আছে? তাহলে আসলে হ্যাঁ, ডেভিয়েট হ্যাঁ। কত তাহলে? রিয়েল গ্যাসের তো আইডিয়াল গ্যাসের 1 না, জেড 1 না? আইডিয়াল গ্যাসেস দ্যাট 1, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি আদর্শ গ্যাসের বিচ্যুতি মাত্রা তাহলে কত যদি জিজ্ঞেস করে আমি কি করবো? 1.7 বিয়োগ 1 মানে 0.7 না? সে বিচ্যুত 1 থেকে 0.7, সে হ্যাঁ, ডিফারেন্স এর মধ্যে। আদর্শ গ্যাস থেকে 0.7 হ্যাঁ, আর বিচ্যুত ও ও হইছে। কত, ও কত ডেভিয়েটেড? 1 ডেভিয়েটেড না? 1 মানে 2 মাইনাস 1 সমান সমান কত? 1, 1, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? তাহলে আমি যে জেড হ্যাঁ, মাইনাস 1 থেকে আমি আসলে বুঝতে পারবো কতখানি ডেভিয়েটেড, ঠিক আছে? কোন একটা গ্যাস, তাই না? হ্যাঁ, আর এখানে মাইনাস প্লাস আমার কোনো ম্যাটার নাই। জি, ঠিক আছে? ডেভিয়েশন যদি বের করতে চাও, ধরো একটা জেড আসছে জন্য মাইনাস 1.5, তাহলে এর জন্য আমার ডেভিয়েশন মাত্রা হবে 0.5, বুঝছো? মানে 1 থেকে যে 0.5 হ্যাঁ। নিচে গেছে, লাইনটা মানে ধরতে হবে। হুম, হ্যাঁ, মানে আমি ব্যাপারটা এভাবে মানে লিখবো জেড মাইনাস মাইনাস আসার 1 দরকার নাই। পরম মান নিবো আরকি। তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কতখানি ডেভিয়েটেড, ওকে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে জেড মাইনাস 1 হ্যাঁ, করবো আমি। এরপর আমি আচ্ছা, এটাকে পরম মান চিহ্ন করে দিলে আমার ব্যাপারটা ওরকম হয়ে যাবে। ঠিক আছে? ধরো একটা জেড এর মান আসছে ধরো হ্যাঁ, 0.9, 0.9 তাহলে কি 0.1 সে ডেভিয়েটেড, তাই না? 0.9 মাইনাস 1 করলে কত আসবে? হ্যাঁ। মাইনাস স্যার পয়েন্ট ওখানে যদি মাইনাস 1 হ্যাঁ, মাইনাস হ্যাঁ, 1.5 থাকলে কি হবে জানো? তাহলে কি হবে? মাইনাস 1.5 মাইনাস 1 তাহলে কত? মাইনাস 2.5,
মানে 2.5 ডিবি, হ্যাঁ ঠিক আছে? জি ওকে, এভাবে আর কি। তাহলে এভাবে আমি তাহলে ডেভিয়েশনের মাত্রাটা আমি বের করব। ওকে, জেড মাইনাস ওয়ান আচ্ছা পরম মান থেকে আমি আসলে একটা আদর্শ গ্যাস কতখানি ডেভিয়েটেড ওটা আমি বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা এই তো এক একটা কোয়েশ্চেন তাহলে লিখো তো। এইখান থেকে তাহলে একটা কোয়েশ্চেন আসবে, দেখি আমরা। ব্যাপারটা বুঝছো না? জেড মানে সংকোচনশীলতার গুণাঙ্ক। হ্যাঁ বুঝছি আচ্ছা, হ্যাঁ এটা যদি বুঝতে পারো তাহলে কোয়েশ্চেন যদি আমি লিখি, ধরো কোয়েশ্চেন করো তোমাকে, ধরো টেম্পারেচার দেওয়া আছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, তাপমাত্রা, এবং 100 কিলো প্যাসকেল চাপ দেওয়া আছে, এবং বলা আছে তোমার 1 মোল গ্যাসের আয়তন তোমাকে বললো, এটা আয়তন বললো তোমার 24.5 DMQ। আচ্ছা, তোমাকে বের করতে বলছে যে এই চাপমাত্রাও চাপে এই গ্যাসটা, এটা একটা গ্যাস বলছে, একটা গ্যাস, এই হ্যাঁ গ্যাসটার বিচ্যুতি বের করো। এই তাপমাত্রাও চাপে এই গ্যাসটার বিচ্যুতি বের করবো আদর্শ গ্যাসের তো বিচ্যুতি কত সেটা বের করতে হচ্ছে, আচ্ছা বলে উল্লেখিত তাপমাত্রা এবং চাপে। আচ্ছা, জি স্যার 0.986 এটা বিচ্যুতি। না বিচ্যুতি হচ্ছে Z-1 হ্যাঁ, লাগবে, ঠিক আছে। 0. কত বলছো? 986 ঠিক আছে, এটাতে তুমি জেড মাইনাস ওয়ান করলে বিচ্যুতি পাবে, মানে 0.01 0.01 এরকম হ্যাঁ সামথিং আর কি, ঠিক আছে না? হ্যাঁ ক্লিয়ার? জি আচ্ছা, গুড। এখান থেকে তাহলে আমার তাহলে জেড তো বুঝো তুমি, মানে কি পিভি বাই এনআরটি কোশ্চেন খালি সিম্পলি। হ্যাঁ গুড, বুঝে গেছি। তাহলে এখান থেকে আমার মাঝে মাঝে কোশ্চেন আসে যে তোমার মার্কেট চলে গেল, অনেক সময় বলতে পারে জেড ভার্সেস পি অর ভি অর পি থাকতে বলে, আচ্ছা ঠিক আছে? হুম। তো এখানে অলওয়েজ খেয়াল রাখবা যদি বলে
ধরো আইডিয়াল গ্যাস ধরো বললো, ঠিক আছে, ধরো আইডিয়াল গ্যাস, হ্যাঁ আইডিয়াল গ্যাস জন্য আমি বললাম আমরা কি জানি সেটটা কি 1 না, Z1 পিভি কি কারোর উপর ডিপেন্ড করে? না করে না। তো সেজন্য আমি জাস্ট আইডিয়াল জন্য জেড ঠিক আছে না, এখানে পি থাকতে পারে, পি থাকতে পারে, টি যাই থাকুক না কেন আমার সেটটা কি হবে না 1, বুঝছো? হ্যাঁ অলওয়েজ 1 আইডিয়াল গ্যাসের জন্য। আইডিয়াল না বললে তাহলে চেঞ্জ হবে, তাহলে কি হবে জেড সমান পি না নাটি ওখান থেকে তুমি বের করবে, ঠিক আছে? জি তো জেড বললো তাহলে পি বললে তাহলে যে এটা বাই সব কনস্ট্যান্ট, তাহলে জেড সমানুপাতিক কি হবে জেড সমানুপাতিক পি হ্যাঁ হবে, আর টি বললে জেড সমানুপাতিক 1/t আর Z 1/t হবে। আচ্ছা বা 1/n বললে 1/n হবে, তোমার ইচ্ছা, তোমাকে প্রশ্নে যা দেওয়া থাকবে ওটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার যেটা বলছিলাম যে সংকুচিত গ্যাস প্রসারিত গ্যাস ব্যাপারটা কি দেখি, ঠিক আছে? আমি একটু বললাম না এখনো বললাম জেড এর মান 1 থেকে ছোট হলে একটা সংকুচিত গ্যাস বলছি, জেড এর মান 1 থেকে বড় হলে বলছি কি প্রসারিত গ্যাস। তুমি এটা হ্যাঁ কেমিস্ট্রির ডিটেইলসে শিখবা, এটা ফিজিক্সে নাই, তাও আমি একটু পড়াই আর কি, হালকা পাতলা বুঝি, হালকা দেখানোর জন্য আর কিছুই না, বুঝছো? আচ্ছা এটা তোমার কেমিস্ট্রি তুমি ডিটেইলসে সেকেন্ড পর্ব শুরু করছো না কেমিস্ট্রি? ঈদের পর শুরু করবেন বলছেন স্যার। আচ্ছা ঠিক আছে, ওই মানে কেমিস্ট্রি শুরু করবো তখন দেখবে যে ফার্স্ট মানে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা, ওটাতে তুমি যে হ্যাঁ যেগুলো এখন প্রতিষ্ঠান ফিজিক্স সব সেম, সব খুব সেম সেম আছে ওখানে, বলস ল চার্লস ল, ঠিক আছে, কেলুসা গ্যাভোগাড্রো হ্যাঁ সব ওখানে আছে, এবং ওখানে আরো এক্সট্রা সূত্র পাবো তুমি, ঘনত্বের একটা সূত্র পাবো, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে আমি অ্যামাগা বক্র একটা বলে এই জেড এর মান তো আসলে কেন একটু লাগে, কারণ এই সংকোচের প্রসারিত গ্যাস তুমি একটা অ্যামাগা বক্র বলে, অ্যামাগা নামে একটা বিজ্ঞানী আছে, ও একটা ও একটা মানে কার্ভ আছে আর কি এই রিলেটেড, একটু দেখি আমরা, এক সেকেন্ড হোল্ড করো, পেজ নাম্বার হচ্ছে 61, এক সেকেন্ড পিডিএফটা ওপেন করি। ঠিক আছে, হ্যাঁ যাচ্ছে দেখো এটা হচ্ছে তোমার জেড এর সাথে সম্পর্ক, এই এই যে দেখো জেড, এখানে জেড নিয়েছি আমি, এখানে পি নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এখন দেখো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে জেড এর মানটা এভাবে, এই জেড এর মান তো 1 হয় তাই না, আইডিয়াল গ্যাস, এটা আইডিয়াল গেছে। আইডিয়াল গ্যাস। কিন্তু যদি আইডিয়াল গ্যাস না হয়ে থাকে জেড এর মাত্রা এভাবে ডেভিয়েট করে, বিচ্ছু তাই বলছিলাম না আমি, হ্যাঁ দেখো হ্যাঁ তোমার কিছু কিছু গ্যাস যেমন যেগুলো অনেক ছোট গ্যাস যেমন H2 এবং হাইড্রোজেন হিলিয়াম, অনেক ক্ষুদ্র পারমাণবিক গ্যাস যেগুলো আছে, ঠিক আছে, এগুলো পারমাণবিক হ্যাঁ বড় অনেক ছোট, এগুলো অনেক সাইজ অনেক ছোট হ্যাঁ হয়, এই ছোট গ্যাসগুলোতে এইভাবে হয়, বুঝছো? প্রেসার বাড়ার সাথে সাথে সরল রেখা মানে জেড এর মানটা 1 থেকে বাড়তে থাকে, কনস্ট্যান্ট না আসলে, বুঝছো? হ্যাঁ এভাবে বাড়তে থাকে পি এর সাথে, ওকে? কিন্তু হ্যাঁ যদি তোমার এটা একটু বড় গ্যাস হয় যেমন কার্বন মনোক্সাইড, মিথেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটা হচ্ছে এভাবে এভাবে তোমার এভাবে এভাবে বাড়ে, কার্ভটা এরকম হয়, ঠিক আছে? দেখো ফার্স্টে এখানে হচ্ছে, কমবে তারপর আবার বাড়তে থাকবে। এখানে হচ্ছে আমার দেখো এই উপরে পোর্শনটা হচ্ছে আমার কি জেডটা 1 থেকে বড়, দেখো গ্রেটার দেন 1 দেখো হ্যাঁ এই পোর্শনটা কি এই পোর্শন, কিন্তু যখন নিচের পোর্শন দেখো এই যে এখান থেকে এর দূর পোর্শন কিন্তু কি আমার জেড ছোট না, Z less than 1 আমার হ্যাঁ লেস দেন 1, ঠিক আছে? তাহলে এটা বলার অর্থ হচ্ছে এটাই যে আমার এই এই বড় বড় যেগুলো কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এরা হ্যাঁ কি করে প্রথমে কিছুক্ষণ হ্যাঁ ওরা জেড এর মানটা 1 থেকে ছোট হয়, এরপর আবার বড় হয়ে গেছে কিছুক্ষণ পর প্রেসার বাড়ালে, হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এটাই হ্যাঁ যে তোমার আসলে বেসিক্যালি তোমার ব্যাপারটা এই দেখো এখানে পিভি আর আরটি থেকে ছোট হয়, এখানে পিভি আরটি থেকে বড় হয়, এখানে 1 থেকে বড় হয়, জেড মানটা এখানে জেড মানটা 1 থেকে ছোট হয়, ঠিক আছে? তো এটা হ্যাঁ সিগনিফিকেন্ট আসলে জি, সিগনিফিকেন্ট দেখো তুমি এখানে দেখি সিগনিফিকেন্ট আমরা এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো তাহলে বাস্তব গ্যাস প্রথম তিনটা আমি মানে স্বীকার্য এখান থেকে পাবো আর কি অ্যামাগা বক্র থেকে, স্বীকার্য হলো কি কি? বাস্তব গ্যাস, এই দেখো বাস্তব গ্যাস মানে যেগুলো সব কার্বন মনোক্সাইড, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া সব হচ্ছে আমার বাস্তব গ্যাস। হ্যাঁ বাস্তব গ্যাস অতি অল্প চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে আচরণ করে, যেমন একদম অল্প চাপ বলে যায় পিএম টা একদম এখানে যে চিন্তা করো, ঠিক আছে, একদম এই পোর্শনটা একদম মানে হুম, কাছাকাছি একদম এখানে কিনছি, এখানে এখানে চিন্তা করো, দেখো এখানে জেড মানটা কি মানে 1 এর মতো না কাইন্ড অফ, আমি জুম ইন Z করি, এর মান 1 হ্যাঁ 1 এর মতো হ্যাঁ ওই যে একদম মানে 1 থেকে হালকা জানা হালকা ডেভিয়েটেড তাই না, হালকা একদম 1 এর কাছাকাছি একদম, হ্যাঁ আর যত তুমি বাড়তেছে পি এর মান হ্যাঁ যত বাড়তেছে দেখো 1 জেড এর মানটা কি 1 থেকে ছোট হচ্ছে, মানে হ্যাঁ জেড এর মান 1 থেকে মানে ডেভিয়েট হচ্ছে, ডেভিয়েশন বাড়তেছে তাই না, যত তুমি প্রেসার জি বাড়াচ্ছ, তাহলে আমি আচ্ছা প্রথমে একটা কথা বলছিলাম যে কি
উচ্চ তাপমাত্রা এবং কি নিম্ন চাপে আদর্শ গ্যাস হ্যাঁ বাস্তব গ্যাস সরি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, মনে আছে? হ্যাঁ বলেছিলেন উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ এই গ্যাসের দেখো মতো নিম্ন চাপে, আচরণ। এই নিম্ন চাপে দেখা যাচ্ছে চাপেরটা দেখাচ্ছে, এবং নিম্ন চাপে দেখো যেটা মানে হ্যাঁ ওয়ানের কাছাকাছি হয়ে যায় প্রত্যেকটা গ্যাসের মান, হ্যাঁ ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে আকৃতি হয় বড় গ্যাসগুলো, যেগুলো বড় গ্যাস, ঠিক আছে, যে এরা কার্বন হ্যাঁ মনোক্সাইড, এরা এই কারণটা আমি কেমিস্ট্রিতে বড় ডিটেলস হবে, আমি একটু হালকা পাতলা দেওয়া দিচ্ছি। আকৃতি হয় বড় গ্যাসগুলোকে চাপ প্রয়োগে প্রথমে সংকুচিত হয়, মানে প্রথমে প্রথমে সংকুচিত পরে প্রসারিত হয়, মানে প্রথমে যখন সে নিচে প্রসারিত নিচে হয়। পোর্শন হ্যাঁ থাকে এই তিনটা, পরে হ্যাঁ আবার প্রসারিত হচ্ছে, মানে প্রথমে পিবিটা ছোট হয়, পরে পিবিটা আস্তে আস্তে বেড়ে গেছে, ঠিক আছে? জি জি এই আর ছোট গ্যাসগুলো সংকুচিত হয় ডাইরেক্ট প্রসারিত হবে, ছোট গ্যাসগুলো হিলিয়াম এবং হাইড্রোজেন ডিরেক্ট প্রসারিত হচ্ছে, ঠিক আছে? যারা চাপ প্রয়োগে হ্যাঁ প্রসারিত হচ্ছে এরা হচ্ছে আমার কি প্রসারিত গ্যাস, আর যারা চাপ প্রয়োগে সংকুচিত হচ্ছে যারা সংকুচিত গ্যাস। সংকুচিত গ্যাস। এখন এদেরকে তুমি ডিরেক্টলি মানে অনলি সংকুচিত বলতে পারবো না, কারণ চাপ বাড়ানোর সাথে সাথে আবার কেরা প্রসারিত কনভার্ট হয়ে যাচ্ছে, আবার প্রসারিত হয়ে যাচ্ছে। এটাই ক্লিয়ার। তাহলে জেড এর তাহলে স্যার সিগনিফিকেন্ট সেটা। এগুলাকে কি বলবে, মানে যেগুলো একবার প্রসারিত একবার সংকুচিত হয়? এটা হলো জেড এর মান হবে, ধরো তোমাকে আমার কাছে ধরো তুমি পি এখানে রাখছো, প্রেসারটা তুমি এখানে কনস্ট্যান্ট রাখলে আর কি, এখানে এই প্রেসার হ্যাঁ দেখা যাচ্ছে আমার কি এই কারণ মানুষের ধরো কি হচ্ছে ওই চাপ প্রয়োগের সাথে চাপ বাড়ানোর সাথে কি সংকুচিত হচ্ছে সংকুচিত হচ্ছে, তাহলে এটা সংকুচিত গ্যাস সংকুচিত বলতে পারবা, ঠিক আছে? বাট তুমি যখন চাপ হ্যাঁ এমন ভাবে বাড়াইলা এখানে রাখলা, দেখা গেলো কারণ মানুষের ঠিক আবার এখানে প্রসারিত তখন হচ্ছে, প্রসারিত প্রসারিত বলতে গ্যাস হবে। বলবো আর কি এভাবে। মোট কথা চাপ প্রয়োগে যারা প্রসারিত হবে তারা প্রসারিত গ্যাস, চাপ প্রয়োগে যারা সংকুচিত তারা সংকুচিত গ্যাস, সংকুচিত গ্যাস। এটাই, ঠিক আছে? জেড এর মান 1 এর বড় হলে প্রসারিত, জেড এর মান 1 এর ছোট হলে সংকুচিত, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে আমরা আইডিয়াল গ্যাস বুঝলাম, রিয়েল গ্যাসটা বুঝলাম, এখন আমি একটু দেখবো যে রিয়েল গ্যাস কেন আসলে এই মানে ইয়া করে তোমার বাস্তব গ্যাসের মতো, মানে আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে না, ঠিক আছে? তোমাকে জি আমি ফার্স্টের দিকে তো বলছিলাম হালকা মাত্রা, ঠিক আছে? দুইটা কারণ আছে, বুঝছো? তো আমি দুইটা কারণটা স্লাইডে দেখা দিই, তাহলে আরো ইজি হয় চিত্রে, আমি আগে দেখাইছিলাম, এই দেখো এইটা দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখিয়েছিলেন দেখা কারণ যাচ্ছে। আর আদর্শ গ্যাসের জন্য হচ্ছে ব্যাপারটা এরকম হয়, আর রিয়েল গ্যাস বাস্তবে কিন্তু ব্যাপারটা এরকম হয়। দেখো আয়তন, আদর্শ গ্যাস আয়তন কি পুরা পাত্রের আয়তন থেকে নেওয়া হয়তো না, মানে পুরো গ্যাস চলাচলের হ্যাঁ অ্যাভেলেবেল আয়তন থেকে পুরো হ্যাঁ পাত্রের আয়তন থেকে আমি আদর্শ গ্যাস আয়তন পুরা ধরতে পারি। পাত্রের আয়তন। হ্যাঁ কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হবে, এই নিজের অনু আয়তনটাকে কি গ্যাস নিজের অনুর আয়তনটা তার, আয়তনটা হ্যাঁ, বাড়বে। মানে নিজের আয়তন গ্যাসের বাদ যাবে, আয়তনটা ঠিক আছে? নিজের হ্যাঁ আয়তন বাদে বাকি পাত্রের আয়তন নেওয়া হচ্ছে, তাহলে কিন্তু রিয়েল গ্যাসের হ্যাঁ ক্ষেত্রে কিন্তু আয়তন একটু কমে গেছে না, হ্যাঁ কমে গেছে। কমে গেছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা একটা কারণ, তাহলে আয়তনের ব্যাপারটা, ঠিক আছে? রিয়েল গ্যাসের ক্ষেত্রে আমার জি গ্যাসের অনুর আয়তনকে কনসিডার করা হয়, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অনুর আয়তনকে কনসিডার করা হয় না, ঠিক আছে? দ্যাটস তুমি আসলে জি রিয়েল লাইফে কোনো আইডিয়াল গ্যাস পাও না, কেন? কারণ আসলে তো অফকোর্স রিয়েল লাইফে আসলে আদর্শ গ্যাস মানে গ্যাসের অনু আছে, অনুর একটা আয়তন আছে, যত ছোট হোক কিন্তু আয়তন তোমাকে বাদ দিতে পারবে না, দ্যাটস হলো তুমি কি হ্যাঁ আইডিয়াল গ্যাস কারণ আইডিয়াল গ্যাস আমি অনু আয়তন কনসিডার করি না, পুরো আয়তনটাকে পাত্রের আয়তনটাকে পুরো আয়তন বলি, কিন্তু রিয়েল হ্যাঁ অনলি অনু আয়তনকে কনসিডার না করে তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে? তো জি এটা আয়তনের ব্যাপারটা গেলো, ঠিক আছে? ফার্স্ট মানে সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে তোমার চাপের ক্ষেত্রে, ঠিক আছে? আমি কি বলছিলাম অনুগুলো, আচ্ছা পি মানে কি বলছিলাম বলতো, যে ধাক্কা দেয় না, এফ বাই এ বলছিলাম, মনে আছে? হ্যাঁ একদম শুরুতে দেখাবো একটু, জি না দেখাতে হবে না। দেখাতে হবে, আমি বলছি দেন আমার পি আমার ভি বলছিলাম যে পাত্র পুরো আয়তনটাকে আমি ভি বলছিলাম, আর পি বলছিলাম যে পাত্রের গায়ে অন্যগুলো যে ধাক্কা দেয় ওইটা হচ্ছে যে আমি মানে ধাক্কা দেয় সেটা। ধাক্কাটা হচ্ছে প্রেসার বলছিলাম, কারণ এফ বাই এ থেকে হ্যাঁ প্রেসারটা পাচ্ছিলাম, এফ মানে হচ্ছে হ্যাঁ ধাক্কাগুলো, যে মানে ধাক্কা দিচ্ছে পাত্রের গায়ে, কিন্তু কথা হচ্ছে এই ধাক্কাটা আমি এই আদর্শ গ্যাসের ফর আইডিয়াল গ্যাস আমি এখানে একটা জিনিস আমি কনসিডার করি নাই, কোনটা কনসিডার করি নাই, ওদের নিজেদের আকর্ষণ বিকর্ষণ, ওদের নিজেদের একটা আকর্ষণ বিকর্ষণ থাকবে না, হ্যাঁ অনুগুলোর মধ্যে থাকবে তো। আন্তঃনবী আকর্ষণ আন্তঃনবী বিকর্ষণ থাকে না, ঠিক আছে? হ্যাঁ ওদের থাকে নিজেদের থাকে। এই বলগুলো আমি কনসিডার করি, কনসিডার কোশ্চেনের মধ্যে কনসিডার করলে কি সমস্যা, কনসিডার করলে কি হয় চিন্তা করে আমি, দেখো ধরো আমি নর্মালি কনসিডার ছাড়া ধরো ও 10 মিটার ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? ও 10 মিটার জি ধাক্কা দিচ্ছে, ও 10 মিটার ধাক্কা দিচ্ছে এই পাত্রের উপর, ঠিক আছে? কিন্তু ধরো হ্যাঁ আমি এখানে এখন দুটো বল আছে,
যেটা কোন আছে ধর সাপোজ নর্মালি 10 আচ্ছা। মিনিট ধাক্কা দেওয়ার কথা ছিল, ওকে? হ্যাঁ কিন্তু ধর ওদের মধ্যে একটা ধর বিকর্ষণ কাজ করতেছে, ঠিক আছে? একজন যখন বিকর্ষণ করে না হ্যাঁ স্বাভাবিক, সেম সেম জিনিস, ঠিক আছে? জি করেছি। তো বিকর্ষণ কাজ হ্যাঁ করছে, বিকর্ষণ মানে কি? এটা দুজনকে ধাক্কা খেয়ে মানে ওদের ধাক্কা দিচ্ছে। তার ফলে এই হ্যাঁ বিকর্ষণটা কি হবে জানো? এই বিকর্ষণের কারণে নর্মাল 10 মিনিট দেওয়া ছিল, কিন্তু একটা বিকর্ষণ বলে অ্যাড হওয়ার কারণে ওদের আরো 12 বেশি বেড়ে গেছে টাকা, বুঝছো? 12 মিনিট। হ্যাঁ তাহলে আমার ব্যাপারটা, আমার কথা বলার অর্থ এটাই যে ফর রিয়েল গ্যাস আয়তনটা একটু কমে যাচ্ছিল, আর ফর রিয়েল গ্যাস প্রেসারের ক্ষেত্রে প্রেসারটা একটু কি বেড়ে যাচ্ছে ফর রিয়েল হ্যাঁ কম্পেয়ার টু আইডিয়াল গ্যাস, প্রেসারটা একটু বেড়ে যাচ্ছে রিয়েলে, আয়তনটা কমে যাচ্ছে। এটা হচ্ছে আমার মেইন দুটো কন্ট্রোভার্সি বা দুটো সমস্যা যেটা রিয়েলে অ্যারাইজ করতেছে, আচ্ছা ঠিক আছে? যে আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি পাত্রের গ্যাসের নিজের অন্য আয়তনটা কনসিডার করে নিই, আর দুই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি ওদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ ছিল সেটা আমি কনসিডার করে নিই, হ্যাঁ ঠিক আছে? কিন্তু এটা কনসিডার করে নিই বলে আমি রিয়েল গ্যাসের মধ্যে ওই ক্রাইটেরিয়া পাচ্ছি না, আমরা জানি রিয়েল গ্যাসের মধ্যে এগুলো কনসিডার করতে হচ্ছে, রিয়েল গ্যাস এগুলো কনসিডার না করলে কি কাজ করতে পারবো না, ঠিক আছে? সেজন্য আসলে দুটো সমস্যা অ্যারাইজ করতেছিল, ক্লিয়ার আমার কথা? হ্যাঁ কি একটু সাইডে একটু দেখি তাহলে কি লিখে আছে, প্রেসারটা একটু দেখি। এই যে যখন আদর্শ গ্যাসের মধ্যে আমার গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ উপেক্ষা করা হয়েছিল, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি একটা আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল বিদ্যমান থাকবে, বিদ্যমান। ঠিক আছে? এই তাহলে আমার জি তাহলে প্রেসারের ফলে আমি দুইটা কাহিনী তাহলে সমস্যা হয়ে গেছে, ওকে? হ্যাঁ যার ফলে তাহলে এখন এই প্রেসার আর আয়তনকে তুমি যদি করো, এগুলো সব কেমিস্ট্রি পড়া, বুঝছো? এগুলো ফিজিক্স এর ডিটেইলস পড়া, আচ্ছা কেমিস্ট্রি এর ডিটেইলস পড়বে। হ্যাঁ কেমিস্ট্রি কোন বইটা পড়ো? হাজারি না আর কোনো বই আছে? জি আর কোনো রাইটারের বই ফলো করো কেমিস্ট্রি? আরেকটা আছে হ্যাঁ সঞ্জিত গুহ? কুমার গুহ। গুড হ্যাঁ গুড, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ওটা একটু কাজে লাগে আর কি, ওখানে ম্যাথ গুলো, বুঝছো? ওখানে ম্যাথ গুলো পারলে জি পড়ে ফেলি, ইঞ্জিনিয়ারিং এ ওই সব ওই বইয়ের ম্যাথ গুলো কাজে লাগে, বুঝছো? গুহ গুহের ম্যাথ গুলো, হ্যাঁ পারলে ওই ওই উদাহরণে যে ম্যাথ গুলো দেয় ওগুলো সব করে ফেলবা গুহের। ঠিক আছে, যেটা বলছিলাম আমি, তাহলে জি আমার কি নরমালি পিভি সমান সমান এনআরটি ছিল, কিন্তু আমি দেখলাম যে পি একটু বেড়ে গেছে আর ভি একটু কমে গেছে না, জি বলো আইডিয়াল রিয়েলের ক্ষেত্রে হ্যাঁ কমে গেছে। তাহলে পি এর মানটা একটু বাড়ায় দেওয়া হয়েছে, মানে মডিফাইড ভার্সনে, ঠিক আছে? মানে এটা হচ্ছে আইডিয়াল গ্যাস সূত্র তো, আর রিয়েল গ্যাস জন্য কি লিখা হয় জানো? পি এর আয়তনটা একটু বাড়ায় দেওয়া হয়, এবং এই বাড়ায় দেওয়ার মানটা হচ্ছে এত ডিটেলস বোঝার দরকার নেই, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ভি এর মান যদি কমে দেওয়া হয়, কি পরিমাণ কমে দেওয়া হয়, এন বি। এগুলো একটা ধ্রুবক, বুঝছো? একটা ধ্রুবক, এগুলো একটা গ্যাসের জন্য এই ধ্রুবক গুলো একটা মান থাকবে, বুঝছো? এটা ফিক্স না আর কি। ধরো কার্বন ডাইঅক্সাইডের জন্য একটা এগুলো একটা মান, হাইড্রোজেনের জন্য একটা মান, হিলিয়ামের জন্য, মানে একটা গ্যাস, কারণ সবাই তো সেম না হলে, তাই না? সবার তো ক্রাইটেরিয়া সেম হবে না, এগুলো একটা ধ্রুবক, এই ধ্রুবকের মানগুলো এক একটা গ্যাসের জন্য একরকম করা হয় আর কি, ঠিক আছে? সমস্যা কি এনআরটি, এটা ফিক্স থাকবে। আমি তো কারেকশন করে বলতে গেলে পিটা একটু বাড়াই দিলাম আর বিটা একটু কমাই দিচ্ছি, ঠিক আছে? এই ইকুয়েশনটা মুখস্থ করে ফেলবা, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ঠিক আছে? ভি ইন্টু ভি ভি মাইনাস মাইনাস এন, এন বি ইকুয়াল এনআরটি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার এখানে এন বিটা কি আমার অনুসময় আয়তন, পাত্রের অনুসময় মানে হ্যাঁ অনুগুলোর আয়তনকে বাদ দিছি আমি, ভি হচ্ছে কি পাত্রের আয়তন, হ্যাঁ ঠিক আছে? আর এন হচ্ছে অনুসময় আয়তন, এটা বাদ দিলাম, ঠিক আছে? আর হ্যাঁ পি ছিল কি? পি ছিল আমার কি কি নর্মাল ছিল ধাক্কাটা, নর্মাল হ্যাঁ চাপটা হ্যাঁ, মানে নর্মাল ছিল এফ আর বাই এটা, ওখানের সাথে আর এখন ওই এটা আকর্ষণ হচ্ছে আমার বিকর্ষণের আকর্ষণ বিকর্ষণ বল ডিভাইড বাই এটা, ঠিক আছে? না আমি আকর্ষণ হ্যাঁ, বিকর্ষণকে আমি কি কনসিডার করলাম আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এগুলো সব ধ্রুবক, জি কিন্তু এগুলো ধ্রুবক, এগুলো এক একটা গ্যাস জন্য একরকম হয় আর কি, ধ্রুবক, এগুলো ইউনিভার্সাল না, গ্যাস ওয়াইজ ভ্যারি করবে, ঠিক আছে? এক একটা গ্যাসের জন্য একরকম ধ্রুবক হবে। আমি জাস্ট এটাই বলছিলাম, ভি থেকে আমি তাহলে আগে এনভিটা মানে কি, এনভি মানে হচ্ছে আমার অনুগ্রহ আয়তন বাদ দিয়ে দিলাম, আর এটা মানে হচ্ছে প্রেসার মানে হ্যাঁ ছিল এফ বাই, ছিল এখন কি এফ ছিল আমার হ্যাঁ যে ধাক্কা দিল সেটা, এখন আমি এইটা কনসিডার করছি আকর্ষণ বলটা ডিভাইড বাই এরিয়া, এটা আমি কনসিডার করলাম, ঠিক এগুলো আছে? প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা আলাদা ধ্রুবক থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ধ্রুবক, ঠিক আছে? এই পোর্শনে একটা গ্যাস জন্য একটা ধ্রুবক থাকবে, ওকে? হ্যাঁ কেমিস্ট্রিতে এই হাজারিনাকে একটা ম্যাথ আছে, যদি মনে করে আমি এখন পড়ছিলাম, এটা আমার মনে আছে, আমার হাজারিনাকে
এটা সব বই এই ইকুয়েশন সব বই লিখে না, ঠিক আছে? বাট এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। গুগল তো থাকবে, এটা শিওর থাকো। আর হাজারিনাগেও আছে, বাট বেশি লিখা নাই হাজারিনাগে। এখন অবশ্য অনেক বড় করছে তোমাদের বই, এখন হয়তো লিখছে, অ্যাড করছে, ঠিক আছে? জি আমি যদি তোমাকে একটু ধরো এক সেকেন্ড, আমি যদি একটা ফোনে আছে কিনা দেখি, এক সেকেন্ড হোল্ড করো। হুম, আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড হোল্ড করো। First year physics. আসে নাই না এখনো? না স্যার, আসছে এখন। এখন আসছে। জি আসছে। তাহলে দেখো এটা একটু সেই ইকুয়েশনটা, p প্লাস a n স্কয়ার v স্কয়ার ইনটু v মাইনাস n b, ঠিক আছে? তাহলে এই পুরাটা হচ্ছে কি, আমার জি p আইডিয়াল বলবো আমি এটাকে, আর এই পুরোটাকে আমি বলবো কি p আইডিয়াল, তাই না? হুম হুম দেখো এটা হচ্ছে মেজার্ড রিয়েলটা, তুই যেটা এই প্রশ্নটা কি আমার কারেক্ট ফর অ্যাট্রাকটিভ ফোর্স, ওই যে আকর্ষণ অ্যাট্রাকটিভ বিকর্ষণ ফোর্সের ফোর্স। জন্য আমার হ্যাঁ যেটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, এই হচ্ছে কারেকশন অ্যাড করা হয়েছে। হ্যাঁ আর এটা হচ্ছে কি হ্যাঁ কন্টেনার আয়তনটা আগেরটাই, হ্যাঁ। পাত্রের আয়তন। এখন কি বাদ দিয়েছে আমার? আর এটা হচ্ছে কারেক্টর ভি ফর অনুর আয়তন ভি বাদ অফ দেওয়া পার্টিকেল, হয়েছে। মানে এই যে অন্য আয়তনটা বাদ দিয়েছে। হুম, এই বোঝা হ্যাঁ গেছে সিম্পলি? জি জি। তাহলে এই যোগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে পি আইডিয়াল, মানে এখন পি হচ্ছে মানে আইডিয়াল রিয়েল এর জন্য তারপর এটা হচ্ছে পুরোটা, আর এটাকে হচ্ছে পুরোটাকে ভি আইডিয়াল বল, মানে মনে করো পি আইডিয়াল ইনটু ভি ভি আইডিয়াল, আইডিয়াল। এগুলো না, এই আর ক্লিয়ার? স্যার এটা আবার আইডিয়ালের জন্য কেন ধরা হচ্ছে, মানে ওটা তো একটা আলাদা গ্যাসের জন্য না ছিল মানে না? ধরো, মানে রিয়েল গ্যাস তো এটা, তো ধরো রিয়েল গ্যাস আছে তোমার, হ্যাঁ ঠিক আছে? রিয়েল গ্যাস হ্যাঁ তুমি পি মামলা সাথে এটা অ্যাড করলে তুমি তাহলে এরপর কি, মানে এটা কারেক্ট করলে তুমি পিভি গুলো মানতে হচ্ছে আর কি, ঠিক আছে? হ্যাঁ এখন হচ্ছে পি প্লাস এটা, আমরা কি জানি রিয়েল গ্যাস তো আমার কি পিভি গুলো মেনে চলে না, তাই না? না এর জন্য আর কি, তাহলে আমি কি পি সাথে এটা যোগ করলে আর ভি থেকে এটা বাদ দিলে এরপর ওরা কি এনআরটি সূত্র মেনে চলতেছে না, এরপর কিন্তু মেনে চলবে, চলতেছে। ওরা হ্যাঁ এনআরটি সূত্র মেনে চলবে। তাহলে এই পুরোটা কেন তাহলে আমার বোঝা কি যে এই পুরোটা হচ্ছে আমার কেমন, আর অরিজিনাল পিটা, এই পুরোটা হচ্ছে আমার পিটা, তাহলে হচ্ছে ও আমি কি পিভি গুলো আমি লিখতে পারবো, ঠিক আছে? হ্যাঁ এই ধ্রুবকগুলো অ্যাড করে, আচ্ছা ওকে এই আর কি। আচ্ছা। আচ্ছা, তাহলে মোট কথা আমার তাহলে এটা হচ্ছে আমার তাহলে কি আইডিয়াল রিয়েল গ্যাসের জন্য আমার কারেকশন, এটাকে বলে ভ্যান ডার ওয়েলস হ্যাঁ ইকুয়েশন, মাথায় রাখবা, ফর রিয়েল গ্যাস। আচ্ছা এ বি, এ যেটা আছে আর বি যেটা আছে সেগুলো হচ্ছে আমার কি ভ্যান ডার ওয়েলস ধ্রুবক, ঠিক আছে? এ আর হ্যাঁ বিটা, আর ভি মান হচ্ছে নরমাল আয়তন, আর এন মান হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে? আর এ আর বিটা হ্যাঁ হচ্ছে আমার ধ্রুবক, এগুলো হচ্ছে আমার কি দেওয়া থাকবে বিভিন্ন গ্যাসের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে, ওকে? এ আর হ্যাঁ বিটা, ওকে? এ বি, আচ্ছা আচ্ছা এগুলো ভ্যান ডার ওয়েলস ধ্রুবক, এটা ভ্যান ডার ওয়েলস ইকুয়েশন, এটা তুমি কেমিস্ট্রিতে ডিটেলস পড়বা। ডিটেলস আমার ওই এই আচ্ছা কথাগুলি বলবে, কেমিস্ট্রি 1 পেজ 2 পেজ এই কথাগুলি বলবে, ঠিক আছে? ভ্যান ডার ওয়েলস ইকুয়েশন, এটা আচ্ছা হচ্ছে তোমার আচ্ছা পিভি গুলো ডিরেক্টলি লিখা যাবে না, পি প্লাস এটা ভি মাইনাস এটা ইনটু এনআরটি লিখা যাবে, ওকে? হ্যাঁ এই তাহলে মোটামুটি আমি ভ্যান ডার ওয়েলস ইকুয়েশনটা আমি শিখে ফেললাম, ওকে? হ্যাঁ আচ্ছা, এরপরে আমি আহ কয়টা বাজে? হ্যাঁ পড়ান, যেটা বলছিলাম তাহলে আমি মোটামুটি ভ্যান ডার ওয়েলস ইকুয়েশন শিখে ফেলছি, এখন আমার বাকি আছে ঘনত্বটা একটু দেখা দিই, ঘনত্বটা একটু দেখা দিই। স্যার ঘনত্ব দিন পড়ছি না। না না ঘনত্ব না, আসলে ব্যাপন একটা এটা ছিল তোমার কেমিস্ট্রি পড়া, বুঝছো? কিন্তু তোমার সিকিউ যখন আমি পড়েছিলাম দেখি যে ওই রুলসটা, ওই লটা মানে বলে দিছে, মানে আসছে আর কি, বুঝছো? দাঁড়া আমি ছবিটা একটু বলি, একটা সেকেন্ড পজ করে। এই এই লটাকে বলে গ্রাহামস ব্যাপন ল, ঠিক আছে? বা হ্যাঁ গ্রাহামস ডিফিউশন ল আর কি, এটা একটু অ্যাড করে রাখি, এটা বইয়ে আহ ইয়াতে না, ফিজিক্স বইয়ে নেই, কেমিস্ট্রি বইয়ে আছে, আচ্ছা এই লটা আচ্ছা শিখে রাখা ভালো আর কি, ঠিক আছে? গ্রাহামস ব্যাপন সূত্র, okay? এখানে হচ্ছে তোমার ওই যে জি তুমি দুইটা ধর ব্যাপন হার আর কি, ধরো এখানে কিছু গ্যাস আছে, এখানে কিছু গ্যাস আছে, তাহলে ওইদিকে ছড়িয়ে পড়বে, ওইদিকে ছড়িয়ে পড়বে, বুঝছো? হ্যাঁ তাহলে হ্যাঁ ছড়িয়ে পড়ার হার আর কি, বুঝছো? ছড়িয়ে জি পড়ার হার, জি তাহলে এটা হচ্ছে তোমার এভাবে বলে তোমার, যদি আমি বলি যে R1 আর R2, ঠিক আছে?
এভাবে না চিন্তা জি। করে তুমি এভাবে চিন্তা করো। ধরো এখানে হচ্ছে আমার একটা রুম আছে, এখানে একটা রুম আছে। হ্যাঁ, এখানে একটা গ্যাস রাখছো তুমি, আচ্ছা। কিছু কিছু গ্যাস, এখানেও কিছু গ্যাস রাখছো। হ্যাঁ, ডোনাটা ছড়িয়ে পড়বে না হ্যাঁ, পুরো রুমে? ব্যাপন হবে না? হ্যাঁ, ছড়িয়ে পড়বে। ধরো জি, এটা হবে। ছড়িয়ে পড়ার আগে আমি R1 বলছি, এটা ছড়িয়ে পড়ার আগে আমি R2 বলছি। এই গ্যাসের ২ টা আর গ্যাস টু আছে। হ্যাঁ, তাহলে এই R1 আর হ্যাঁ, R2 মানে এই R টার আরকি ব্যাপন হারটা, ছড়িয়ে পড়ার এই ব্যাপন হারটা, এটা আমার করা হচ্ছে মানে এভাবে। সমান আসলে M2/M1, বুঝছো? জি, মানে ব্যস্ত অনুপাতিক। √R টা আমার √1/√M এর ব্যস্ত অনুপাতিক। বুঝছো? M মানে কি? আণবিক ভর। হুম, ঠিক আছে? জি, মানে মোলার ভর আরকি। ঠিক আছে? তাহলে মোলার আচ্ছা, ভরের ব্যস্ত হ্যাঁ, অনুপাতিক আরকি। বুঝছো? অথবা জি, বাষ্প ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। একই কথা। বুঝছো? যেন বাষ্প ঘনত্ব হচ্ছে আমার ২ গুণ বাষ্প ঘনত্ব হচ্ছে আমার M। কেমিস্ট্রি পড়ার কথা এটা। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, পড়ছিলাম। পড়ছো না এটা? এই 9, 10 এ পড়ার হ্যাঁ, কথা এটা। বাষ্প হ্যাঁ, ঘনত্ব। ঠিক আছে? বাষ্প ঘনত্ব হ্যাঁ, ২ ওকে? দিয়ে গুণ দিলে আমি পাঁচ। জি, তাহলে আমি তোমাকে একটু গ্রাউন্ড স্তরটা আমি সুন্দর করে বলি। ওর কথা কি বলছে? ও বলছে যে গ্যাসের ব্যাপন হার নির্ভর করে নিম্নলিখিত বিষয় বা ফ্যাক্টরের উপর। বিষয়গুলো কি? ১ বলছো গ্যাসের মোলার ভর বা গ্যাসের ঘনত্ব। ঠিক আছে? ২ বলছো গ্যাসের জি, তাপমাত্রা, চাপ। আর বলছে গ্যাসের জি, অনুব্যাপনের ক্ষেত্রে দেয়ালে ও অনেক কঠিন করে বলছে। মোটটা হচ্ছে এটাই। এই সূত্রটা মনে রাখলে এনাফ। বুঝছো? হ্যাঁ, ওকে? আচ্ছা। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমার আ হার মানে আবার এই ১ সেকেন্ডে কত? ওই ব্যাপারটা ওরকম না? কি পরিমাণ হচ্ছে? হ্যাঁ, ব্যবহৃত ঠিক আছে? হচ্ছে। তুমি যদি সময় দিয়ে করো, ঠিক আছে? সময়টা আবার কি এরকম T2/T1, মানে T2 মানে কি? এই গ্যাসের ছড়িয়ে পড়ার সময়টা কত সময় লাগতেছে? হ্যাঁ, আর T1 হচ্ছে এই গ্যাসের ছড়িয়ে পড়ার সময়টা। এই গেছে। হ্যাঁ, ঠিক আছে? এটা আবার এটার হ্যাঁ, সমানুপাতিক আরকি। সময়টা, ছড়িয়ে পড়ার সময়টা √M এর সমানুপাতিক। কেন? এম এর কারণ সমানুপাতিক। হার যত হ্যাঁ, বেশি, সময় তত কম না? কাইন্ড অফ চিন্তা করো তো। হার যত বেশি হ্যাঁ, মানে ধরো যার যত দ্রুত ব্যাপনটা যত বেশি ছড়িয়ে হবে সে পড়বে তত কম সময় সময় তত ছড়াবে। কম লাগবে। ঠিক হ্যাঁ, আছে? তাহলে হারটা কিন্তু সময় ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে? সময় যত কম, হার তত বেশি হবে। সময় যত বেশি, হার তত কম হবে না? হ্যাঁ, কাইন্ড অফ দ্যাটস হার হোয়াই কি তত কম R হবে। সমান হ্যাঁ, √M, আবার T টা হচ্ছে কি √M। টি হচ্ছে √m। হ্যাঁ, এই। ঠিক আছে? হ্যাঁ, এইগুলো এই সূত্রটা হচ্ছে কি গ্রাহক ব্যাপন, এটা হচ্ছে আসছে আরকি। তুমি জাস্ট এখানে বেসিক্যালি বলো আরকি যে কোনটা বেশি মানে আগে ছড়াবে। ঠিক আছে? এরকম বলতে পারে। তো হ্যাঁ, তুমি জাস্ট কি করবে? তুমি ওটার M বের করবা। ঠিক আছে? M বের করে যার হ্যাঁ, M বেশি হবে সে দেরি ছড়াবে। আর M টা তুমি বের করার অনেক সূত্র জানো তুমি। ডিভিগুলো অ্যানালিটিক্যালি তো M বের করা যায়। তাই না? হ্যাঁ, তো গ্যাসে তাহলে M বের করতে হবে আরকি সিকিউ তে। এই চ্যাপ্টারের জন্য তোমার তাহলে এই M টা আসলে বের করা জরুরি। ঠিক আছে? ২ টা গ্যাস তোমাকে দিয়ে দিবে। তুমি তাহলে দোনোটাই M বের করে ফেলবা। এরপর বলে দিবা যে কে আগে ছড়াবে, কে পরে ছড়াবে, এটা একটু বলে দিবা। ঠিক আচ্ছা। আছে? হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে গেল গ্রাউন্ড ব্যাপনটা পড়লাম। হ্যাঁ। আজকে তাহলে এবার গ্যাসের আ শিশিরাঙ্গর আগে এটা লাস্ট টপিক। এটা হচ্ছে যে গড় মুক্ত পথ। নাম শুনছো? জি স্যার। গড় মুক্ত পথ, না, মিন ফ্রি পাথ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি আমরা। এটা স্টার মার্ক দিবা। এটা তোমার ইয়াতে বলো, সিকিউ তে বলো, অ্যাডমিশনে বলো, এই টপিকটা খুব একটা ইম্পোর্টেন্ট আরকি। ঠিক আছে? গড় মুক্ত সূত্র জাস্ট মাথায় জি, রাখলেই হবে। প্রমাণ দরকার নাই। সূত্রটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। গড় মুক্ত পথ। এটাকে ল্যামডাও বলে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ধরো গ্যাস চিন্তা করো। অনেকগুলো গ্যাস আছে। ঠিক আছে? জি, ধরো এই গ্যাসগুলোর মধ্যে এটার সাথে ওর সংঘর্ষ হচ্ছে, এটার সাথে ওর সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ, একই সাথে ধাক্কা হ্যাঁ, লাগে না? ঠিক আছে? হ্যাঁ, জি, তাহলে আবার ধরো এর সাথে এর সংঘর্ষ হয়েছে, এর সাথে এর সংঘর্ষ হচ্ছে। ঠিক আছে? জি, জি, তো দেখো এই এর সাথে এর সংঘর্ষ আর এর সাথে এর সংঘর্ষ। ২ টা গ্যাসের সংঘর্ষ মানে পরপর ২ টা সংঘর্ষে ধরো এই ২ টা এই পদ্ধতি গতি হচ্ছে না, এই ২ টাকে এই ২ টাকে সংঘর্ষ, এই ২ টা এই পদ্ধতি গতি হচ্ছে না এই দুজনকে। হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করো। ও কি এভাবে সংঘর্ষ হইলো? দেন হ্যাঁ, ও এই দুজন এভাবে সংঘর্ষ। ধরো এটা ২ মিটার। হ্যাঁ, সাপোজ চিন্তা করি এটা ২ মিটার। জীবনে তো পসিবল না ২ মিটার, বাট ধরে নিচ্ছি আমি। ধরো এটা ৩ মিটার। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আবার হ্যাঁ, এইটা কি বেড়ে গেছে না পথটা? হ্যাঁ, randomly যেহেতু গ্যাস randomly থাকে, তো এই ২ টা এই সংঘর্ষ, মানে এই ২ টা সংঘর্ষ, এই ২ টা সংঘর্ষ আমার পদ্ধতি। ধরো ৪ মিটার, ৫ মিটার। হ্যাঁ, তাই না? হ্যাঁ,
তাহলে যে পর্বত দুইটা সংঘর্ষ হলে এই পর্বত এটা হচ্ছে পর্বত দুইটা সংঘর্ষ হয়েছে এই দুইটার মধ্যে এই সংঘর্ষ জি একটা এই জি সংঘর্ষ। তো এখানে কি পর্বত দুইটা সংঘর্ষ এই একটা সংঘর্ষ হ্যাঁ মানে দুইটা সংঘর্ষ। তাহলে এখানে দুইটা সংঘর্ষ আচ্ছা হচ্ছে এখানে দুইটা সংঘর্ষ হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ এবার দুইটা সংঘর্ষের ক্ষেত্রে এখানে আমার টোটাল পথ 5 মিটার তাই না? 2 মিটার 3 5 তাই না? হ্যাঁ এখানে হ্যাঁ অধিকাংশ পথ হচ্ছে 5 মিটার বা এখানে কিন্তু 9 মিটার। ঠিক 9 আছে? মিটার তাহলে একটাকে তাহলে এরকম তুমি যে এরকম আরো এখানে তো কোটি কোটি অণু আছে তাহলে কোটি কোটি তুমি মান পাবে এরকম দেবীটাকে সব তো সেম হবে জি না। জি তাহলে জি তাহলে এটা মানে একটা এভারেজ মান হিসেবে ম্যাক্সওয়েল একটা বিজ্ঞানী সে একটা এভারেজ মান হিসেবে করছে। ঠিক আছে? মানে একটা এভারেজ মানটা বের করছে। ও একটা মানে সূত্র দিছে যে সূত্রের মাধ্যমে তুমি আসলে কি বের করতে পারবা? গ্যাসে আসলে কোটি কোটি অণু থাকে। তাহলে তুমি কোটি কোটি বার বের করা অনেক কিছু তোমার জন্য টাফ হয়ে যাচ্ছে না? কোটি কোটি বার জি তোমার বের করতে হচ্ছে তোমার অনেক টাফ হয়ে যাচ্ছে। তাহলে ও করলো কি? গ্যাসের অনুসরণ পর্বত মানে গ্যাসের অনুসমূহগুলোর পর্বত দুটি সংঘর্ষ যে একটা সংঘর্ষ একটা সংঘর্ষ। পর্বত দুটি সংঘর্ষের মধ্যবর্তী অতিক্রান্ত পথ যেটা আছে ওই পথের গড় মান সে হিসাব করছে। এবং গড় মানটাকে বলা হবে গড় মুক্ত পথ। বুঝা গেছে আমার কথা? এই যে তুমি যে হ্যাঁ ৫ বুঝছি মিটার পাইছো এখানে ৯ মিটার পাইছো এখন তুমি গড় করলে কত হবে? ৫ ৫ ৯ বাই 2 তাই না? ঠিক আছে? তাহলে কত? মানে পরপর দুইটি মানে পর্বত দুটি সংঘর্ষ মানে ধরো এই যে এর সাথে এর সংঘর্ষ এরপর আবার এর সাথে সংঘর্ষ হইলো। তাহলে একটা সংঘর্ষ হ্যাঁ এখানে একটা সংঘর্ষ দুইটা সংঘর্ষ না? তাহলে এই হ্যাঁ গোলটার মধ্যে আমি দুইটা সংঘর্ষ রাখলাম। ঠিক আছে? সিমিলারলি এই দুইটা এই ৩ টে হ্যাঁ বিন্দুকে আমি এই গোলের মধ্যে আমি এখানে দুইটি সংঘর্ষ করে রাখলাম। তাহলে এই দুইটি হ্যাঁ সংঘর্ষ ৫ মিনিট দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এই দুইটা সংঘর্ষ এসে ৯ মিটার দূরত্ব অতিক্রম করছে। তাই না? আচ্ছা দুইটা দুইটা এরকম এক জোড়া সংঘর্ষের মধ্যে হ্যাঁ, গড়মুক্ত পথে হ্যাঁ। সংঘর্ষের মধ্যে অতিক্রান্ত পদের গড় মানবে। ঠিক আছে? যেমন হ্যাঁ আমি যদি হ্যাঁ এখানে একটা সংঘর্ষ এখানে দুটো সংঘর্ষ হচ্ছে, এখানে দুটো সংঘর্ষ হচ্ছে। এখানে পথ হচ্ছে ৫ মিটার, এখানে পথ হচ্ছে ৯ মিটার পাড়ি দিচ্ছে সে। তাহলে 9 এভারেজ করলে মিটার কত আসে? হ্যাঁ ৫ ৫ ৯ বাই ২ না? হ্যাঁ তাহলে কত ৯ ৫ ৭ আসবে, তাই না? 7 হ্যাঁ তো এটা তো আমি নরমাল আমার নরমাল এভারেজ করছি। কিন্তু এভাবে তো আসলে হবে না। তাই না? আমি তো আসলে এভাবে মেজার করতে পারব না। ৫ মিনিট ৯ মিনিট এগুলো পসিবল না আচ্ছা বের করা। গ্যাসের অণুর ভিতরে গিয়ে। হ্যাঁ তাহলে সেজন্য ম্যাক্সওয়েল কি করলো? ম্যাক্সওয়েল আমাকে ডিরেক্ট সূত্র দিয়েছে যে সূত্রের মাধ্যমে তুমি ইজিলি আ গ্যাসের ২ টি অণুর মধ্যে মানে গ্যাসের অণুর সময় পরপর ২ টি সংঘর্ষের মধ্যবর্তী অতিক্রান্ত পথের গড় মানকে তুমি আসলে গড়মুক্ত বের করতে পারবা। তাহলে গড়মুক্ত আমি সংজ্ঞাটা আরো বলছি। গ্যাসের অণুসমূহের পরপর ২ টি সংঘর্ষ, ঠিক আছে? এই পরপর ২ টি হ্যাঁ সংঘর্ষের মধ্যবর্তী অতিক্রান্ত পথদ্বয়ের গড় মানকে গড়মুক্ত পথ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ ২ টি সংঘর্ষ যে অতিক্রান্ত যে পথ করছে ওই পথটারই গড় মান। ঠিক আছে? হ্যাঁ জি তাহলে সংজ্ঞাটা তাহলে বই থেকে সুন্দর করে লিখে নিবা। ঠিক আছে? সূত্রটা আমি একটু আচ্ছা দেখি। ম্যাক্সওয়েল সূত্র হচ্ছে ল্যামডা সমান 1/√2 ঠিক আছে? 1/√2 জি পাই সিগমা স্কয়ার n ঠিক আছে? জি পাই সিগমা স্কয়ার n ঠিক আছে? তো কোনটা কি আমার হ্যাঁ মনে রাখতে হবে? এই সিগমা যেটা আছে সেটা হচ্ছে মানুষের অণুর ব্যাস। গ্যাসের একটা অণুর হ্যাঁ ব্যাস কত সেটা। ঠিক আছে? হ্যাঁ আর হ্যাঁ স্মল n মানে হচ্ছে আমার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। এখানে মোল সংখ্যা না। খেয়াল রাখতে হবে এটা। এই সূত্রতে আমার n মান হচ্ছে আমার প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কত। ক্লিয়ার? হ্যাঁ আমি আবার বলছি 1/√2 পাই সিগমা স্কয়ার n এখানে সিগমা মানে হচ্ছে আমার অণুর ব্যাস। আর n প্রতি হ্যাঁ, n মানে হচ্ছে প্রতি প্রতি একক একক আয়তনে আয়তনে অণুর সংখ্যা অণুর কত সংখ্যা। হ্যাঁ ওকে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখন একটা কথা বলি। একটা সিকিউ যদি দেখি এই রিলেটেড এখানে এখন কথা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল ছাড়াও আরো অনেকজন বিজ্ঞানী এই সূত্রটা দেয়। বুঝছো? ম্যাক্সওয়েল দিছে, ক্লসিয়াস জি দিছে, তারপর আরেকটা বিজ্ঞানীর নাম আমি ভুলে গেছি। আপাতত তুমি একটা সিকিউ দেখো। আমি বইটা দেখে তোমাকে এখন লিখে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটা সিকিউ দেখো তুমি। এই সূত্রের। ওকে? আমি আসতেছি ২ মিনিট। জি সিকিউরটা তুমি দেখো। ট্রাই গ্যাস করে রাখো। সিলিন্ডারের আয়তন হুম, হুম, বুঝতে পারলাম।
করা হচ্ছে? জি স্যার পারবো। try করো। ও বই কিন্তু ম্যাক্সওয়েলটা খালি দিয়েছে বুঝছো, ক্লসিসটা দেয় নাই, কিন্তু ক্লসিসটা তো যা জানতে হবে। সূত্রটা আমি একটু দেখি কোথাও আছে কিনা বইয়ে। হয়েছে আইসা শিপা? জি স্যার। হয়েছে? স্যার এটা করবো এখন? ও করো নাই? আচ্ছা না সমস্যা আমি নেই। তো আমি ভাবছিলাম ট্রাই করতেছো, আমি এটা ঠিক করে আছি সেরকম। আচ্ছা দেখো তাহলে কিভাবে করবো একটু বলো তো আমাকে। আচ্ছা বলছি। প্রথমটা হচ্ছে সিআরএমএস দিয়ে করব। কি আমি বলবো, ঠিক আছে আপনি এরপর জি সিআরএমএস। হ্যাঁ হ্যাঁ গ্যাসের সিআরএমএস লাগতেছে না তোমার, আর কিছু তো আছে না? 3/2 পিভি অথবা 3/2 এনআরটি, মনে আছে? হ্যাঁ সিআরএমএস দিয়ে করে তোমার সিআরএমএস বের করতে হচ্ছে, এরপর আবার করতে হচ্ছে ঝামেলা না। এখানে তোমার সব দেওয়া আছে তোমার, এই দেখো তোমার এখানে টি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে না, হ্যাঁ তুমি দেয়া আছে। 3/2 এনআরটি ইজিলি করে ফেলতে পারবা, তাই না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কেমনে পারবা যে এন তো বের করতে হবে, এখানে এত মনে আছে মানে কেন বা এনআরটি তুমি মোল সংখ্যা পেয়ে যাবা। হ্যাঁ জি ঠিক আছে, তুমি সিআরএমএস তুমি জাস্ট সিআরএমএস দিয়ে মানে নরমালি করা ট্রাই করিও না, কারণ সিআরএমএস দিয়ে করতে তোমার টাইম বেশি লাগবে, কারণ তোমাকে আবার আচ্ছা সিআরএমএস বের করতে হবে, এরপরে বসাতে হবে, দুইটা কাজ করতে হচ্ছে। ধরো তুমি ডিরেক্ট বের করে ফেলবো। হ্যাঁ, ঘ নম্বরটা আচ্ছা। বল। গ নাম্বার হচ্ছে এখানে ফার্স্টে একক আয়তনে অণুর সংখ্যা বের করব প্রথমটার জন্য, তারপর ওটার জন্য ল্যামডা বের করে, তারপর আবার যখন ওখানে আরেকটা সিলিন্ডার লাগানো হবে সেম আয়তনে ওখানের জন্য একক এন বের করব, তারপর ল্যামডা বের করে দুইটা কম্পেয়ার করব চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা এর বাসায় করি, ঠিক আছে বাসায় করবো এটা, ওকে। হ্যাঁ
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ক্লসিয়াস, বুঝছো? বিজ্ঞানী ক্লসিয়াস সে একটু দিতে যেমন এটা এই যে ওয়ানের রুটটা তুলে ফেলছে, মানে ক্লসিয়াসের মধ্যে ল্যাম্ডা ফাংশন হচ্ছে n সিগমা স্কয়ার সরি পাই সিগমা স্কয়ার n শুধু, বুঝছো? এর রুটটা নাই, ধ্রুবকের চেঞ্জ আর কি, না না বুঝছো? মানে পাই সিগমা স্কয়ার n ছিল, তো এখানে তো মানে পাই সিগমা শুধুমাত্র মানে ওয়ান রুটটা নাই, ঠিক আছে? এটা হচ্ছে ক্লসিয়াস বলছে, ওকে? হ্যাঁ ক্লসিয়াস এই ক্লসিয়াসের মধ্যে হচ্ছে তোমাকে যদি প্রশ্ন শুধু বলে গড়মুক্ত পথ, তাহলে অলওয়েজ ম্যাক্সওয়েল দিয়ে করবে, এটা হচ্ছে ম্যাক্সওয়েল যেটা হ্যাঁ বলছে সেটা। আর যদি ডিরেক্ট বলে যে ক্লসিয়াস দেবে, দেখো তাহলে হচ্ছে এটা দেখাবো, ঠিক আছে? আরেকটা আচ্ছা হচ্ছে বোলসম্যান। স্যার তাহলে তো এই দুইটা ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা সেই ধ্রুবকে বেশ কম ওয়ানের উপরে ম্যাক্স অ্যাড করছে, এখানে কোনো ধ্রুবক অ্যাড করে নাই, ঠিক আছে? ধ্রুবকে বেশ কম, ওকে? হ্যাঁ বোলসম্যানটা কি হবে? বোলসম্যান যেন বোলসম্যান একেবারে সেটা যখন ধ্রুবকে সেম, ও 3/4 ধ্রুবক অ্যাড করছে, এটা সেম হ্যাঁ পাই সিগমা স্কয়ার n, এটা সেম, খালি বোলসম্যান 3/4 অ্যাড করছে, প্লাস ম্যাক্সওয়েল 1/√2 অ্যাড করছে, আর দেখে ক্রস ক্লসিয়াস কিছু কোন ধ্রুবকে অ্যাড করে নাই, ওকে? এটা তোমার আগের জি। বইয়ে ছিল আর কি, নতুন বইয়ে মানে ইসাকের বই দেখতে অনলি ম্যাক্সওয়েল দিতে আর কি, কিন্তু মাঝে মাঝে আসতে পারে ক্লসিয়াস এরকম তো বের করো, আচ্ছা কিছু না বললে কিন্তু ম্যাক্সওয়েল দিয়ে করবা, ম্যাক্সওয়েল হচ্ছে কারেক্ট, আচ্ছা ওকে? আচ্ছা আচ্ছা, জি তাহলে আরেকটা জিনিস হচ্ছে তোমার গড় মুক্ত পথ, একক আয়তন অনুসংখ্যা, এটা না n না, এটা হচ্ছে একক আয়তন অনুসংখ্যা, ঠিক আছে? জি তুমি যদি n কে একটা ভর দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? একক আয়তনের টোটাল অনুভর পেয়ে যাবে না? হ্যাঁ পেয়ে যাব। এটা একক আয়তন 10টা অনু আছে, তাহলে একটা অনুভর যদি গুণ করে 10টা অনুভর পেয়ে যাবে না? হ্যাঁ পেয়ে যাব। মানে একক আয়তন অনুগুলো ভর পেয়ে যাবে না? হ্যাঁ আবার ওটা ঘনত্ব না, চিন্তা করো তো, ঘনত্ব মানে কি? m/v মানে কি একক আয়তন অনুর ভর না, টোটাল ভরটা। হ্যাঁ m/v মানে একক আয়তন বর। হ্যাঁ তাহলে আমি যদি উপরে m গুণ করে দিই, ঠিক আছে, স্মল m গুণ করে দিই, হ্যাঁ তাহলে নিচে স্মল m গুণ করে দিলে পাই সিগমা স্কয়ার n থেকে আমি আসলে রো পাবো, জি বুঝছো? জি ওকে, আমি বলতে বলতে জি ল্যাম্ডা আসলে আমার রো এর ব্যস্ত নাম্বার, ওকে? হ্যাঁ জি তাহলে আমি ল্যাম্ডা বের করলাম, আবার রো দিয়ে একটা ল্যাম্ডা পাওয়া যায়, তাহলে উপরে একটা m গুণ করবে, স্মল m মানে হচ্ছে একটা অনুর ভর, আর রোটা হ্যাঁ রো পেয়ে গেলে রো পেয়ে গেলে দেন 1/রো আসবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আরেকটা আছে হচ্ছে তোমার সময়, সংঘর্ষ ঘটে সময়টা কত, এটা যদি লিখে রাখতে পারো, এক সেকেন্ড, সূত্র হচ্ছে তোমার দুটি ধাক্কার মধ্যে সময় আর কি, কত সময় লাগবে দুটো ধাক্কা, আমি যদি তুই আরাম মুছে দিই, দুটি ধাক্কার মধ্যবর্তী সময়টা বই থেকে, শুধু আমি প্রমাণগুলো দেখাচ্ছি না, বুঝছো? প্রমাণ দরকার নাই তো, জি জাস্ট আমরা মনে হয় দুটি ধাক্কার মধ্যবর্তী সময়, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে তোমার 1/পাই, আগের মতো দাও, জি এক সেকেন্ড, 1/পাই সিগমা স্কয়ার পাই সিগমা স্কয়ার n থাকবে আগের মতো, হ্যাঁ খালি একটা এল গুণ হবে, বুঝছো? একটা এল জি গুণ হবে, এলটা কি? এল হচ্ছে তুমি যে কন্টেনার থাকবে, ঠিক আছে, কন্টেনারটার দৈর্ঘ্য, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ দাঁড়া আর কি ডিটেলস বলি, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল, বুঝছো? যে এল কন্টেনারের অনুটা থাকবে কন্টেনারের দৈর্ঘ্যটা, ঠিক আছে? জি এই, তাহলে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, আর ক্লসিয়াস একটু রিডিং করে দেবে বইয়ের, আশা করি বুঝার কথা, বুঝছো? মেইন জিনিসটা এটাই, আচ্ছা যে অ্যাভারেজ পথ মেইন ফ্রি পাথটা গড় মুক্ত পথ, মানে সংঘর্ষের মধ্যবর্তী দুই সংঘর্ষের মধ্যবর্তী হ্যাঁ যে দূরত্ব যেগুলো হচ্ছে, এটা দূরত্বের গড় পথটা, জি গড় দূরত্বটাকে হচ্ছে গড় মুক্ত পথ বলবো। এই আচ্ছা
তাহলে মোটামুটি তাহলে গড় মুক্ত পথ থেকে এইগুলো মোটামুটি আসবে, ঠিক আছে। আমরা তাহলে মোটামুটি গ্যাসের টপিক, ঠিক আছে। জি স্যার, শুনতে পাই নাই। গ্যাসের টপিক মোটামুটি শেষ আর কি। আমাদের এখন টপিক বাকি হ্যাঁ। আছে, সেটা হচ্ছে শিশিরাঙ্ক মেনলি আর্দ্রতা, ঠিক আছে, হিউমিডিটি আর্দ্রতা বাকি। আরেকটা হচ্ছে তোমার জি। স্বাধীনতার মাত্রা, এই টপিকটা বাকি। স্বাধীনতার মাত্রা টপিকটা আসলে আমি দেখলাম যে বইয়ে অমিট করছে, বইয়ে আছে, বাট আমি বিভিন্ন গাইড দেখলাম, বিভিন্ন অ্যাডমিশন ইয়া দেখলাম, ওখানে বলছে স্বাধীনতার মাত্রাটা টপিকটা অ্যাড করে নাই। মানে আসলে ব্যাপারটা এরকম, স্বাধীনতার মাত্রা দিয়ে আসলে ম্যাথ করে না আর কি, ইউজ করে না এই টপিকটা। আচ্ছা। এখন এটা আসলে তোমাকে আমি জেনে রাখার জন্য পড়াবো, জাস্ট জেনে রাখার জন্য, কিন্তু এটা আসলে অ্যাপ্লাই করিও না। হয়তো ইসাকে কয়েকটা মেথড অ্যাপ্লাই করছে, কয়েকটা মেথড অ্যাপ্লাই করে নাই। তবে অ্যাডমিশন আমি বিভিন্ন বুয়েটের ওগুলোতে আনসার দেখছি, ওখানেও দেখি অ্যাড করে নাই, মানে ওখানে ইউজ করে নাই। খুব কনফিউশনে পড়ে গেছিলাম, যার ফলে আমি বেটার হচ্ছে ওটা তাহলে তুমি এমনি ইউজ করিও না, বাট জেনে রাখি আর কি, জাস্ট জানার জন্য। এটা তুমি ভার্সিটি লেভেল উঠলে ডিটেলসে শিখবা, ঠিক আছে। ওখানে ইন্টার লেভেল মানে ইউজ করা হয় না। যাই হোক, আর একটা জিনিস সেটা হচ্ছে আর্দ্রতা, হিউমিডিটি। ওটা তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওটা আমি তাহলে নেক্সট ক্লাসে একেবারে তাহলে আর্দ্রতা ফ্রেশ একটা নতুন ক্লাস আমি আর্দ্রতা শুরু করবো, ঠিক আছে। আচ্ছা। তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, হোমওয়ার্ক বলতে এই আজকে ম্যাথগুলো একটু করে ফেলবা, আজকে টপিকগুলো সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে। আর হচ্ছে রবিবার হচ্ছে আমি তোমাকে জানাবো কখন, আর রবিবার তুমি কখন ফ্রি থাকো? রবিবারে কোন ক্লাস সকালে থাকবে? সারা ফ্রি থাকবো, সকাল। আচ্ছা, হ্যাঁ সকালে থাকবে আচ্ছা, 10টা আমি 11টা। সন্ধ্যায় কেমন? সন্ধ্যায়ও ফ্রি থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সন্ধ্যায় তোমাকে পড়াতে পারি, চান্স পেয়ে সন্ধ্যায় পড়ানো, ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে আমি তোমাকে জানাবো, সমস্যা নেই। শনিবারে রবিবারে জানিয়ে দেবো সকালের দিকে যে আমি কখন পড়াবো, ঠিক আছে। তাহলে রবিবার সন্ধ্যায় মোটামুটি আমাদের একটা ক্লাসে আমার মোটামুটি চ্যাপ্টারটা শেষ করা যাবে, ঠিক আছে। একটা ক্লাসই লাগবে আর্দ্রতা টপিকটা শেষ করানোর জন্য, ওকে। এরপর আমরা ফিজিক্স চলে যাবো আর কিছু ম্যাথ করবো আর কি, ওকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের তাহলে ঈদের পরে কিন্তু চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 8 এর পরীক্ষা হবে, এইটার পরীক্ষা। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম।